তো ক্লাস 7 এর আমাদের পৃথিবী যে চ্যাপ্টারটা হচ্ছিল তার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের আমরা ভূপ্রকৃতি সম্বন্ধে জেনেছি, আমরা নদ নদী সম্বন্ধে জেনেছি, আমরা স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে জেনেছি। ছোট্ট করে একটা কথা বলছি, 3 ধরনের উদ্ভিদ, যেরকম একটা হচ্ছে কি চিরসবুজ উদ্ভিদ, একটা হচ্ছে চিরহরিৎ বা চিরসবুজ একই, একটা হচ্ছে পর্ণমোচী। বলতো পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ হ্যাঁ। আর চিরহরিৎ চিরহরিৎ যেখানে চিরহরিৎ উদ্ভিদগুলো থাকে ওখানে ওখানকার তোর এই স্বাভাবিক উদ্ভিদগুলো কিরকম বলতো? ওখানে কি প্রচুর বৃষ্টিপাত হয় বা গাছগুলো কিরকম থাকে বলতো? আমাকে একটু বুঝা আমাকে। পারবে না বলতে? কেন পারবে না? মানে আমি বলছি যে এই এই যে চিরহরিৎ অরণ্য, ঠিক আছে, মানে পৃথিবীর কোন জায়গাটায় চিরহরিৎ অরণ্য দেখা যায়? হ্যাঁ, তুইগা। ইয়া আল্লাহ। হ্যাঁ, বনভূমি। তৈগা বনভূমি হচ্ছে পৃথিবীর তার উপরে নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ুতে বিশাল বড় বড় গাছগুলো থাকে। হ্যাঁ, আর নিচে কিনা রোদ্র ঢুকে না, এত বড় বড় গাছ, নিচে এত ঘন, আর নিচে স্যাঁতসেঁতে, মানে নিচে গাছ জন্মাতে পারে না উপরের জন্য। ঠিকঠাক বুঝতে পারছিস ব্যাপারটা? এত, আর প্রচুর বৃষ্টিপাত হয় ওখানে, প্রচুর। এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, একটা নদী সম্বন্ধে আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে চীনের ইয়াংসি নদী। কি রে? এটাই তো আমরা পড়েছিলাম বড় নদী না রে? হ্যাঁ, এটাই তো আমরা পড়েছিলাম বড় নদী নাকি? ইয়াংসি নদী, ঠিক আছে, ইয়াংসি নদী, ঠিক আছে। আচ্ছা, এশিয়া মহাদেশের একটি উন্নত সমৃদ্ধশীল অঞ্চল হচ্ছে কি ইয়াংসি নদীর অববাহিকা। আচ্ছা, নদীর অববাহিকা বলতে কি বোঝো বলতে? এই ধরনের, হ্যাঁ, ভেরি গুড। এই এটা হলো নদী, ঠিক আছে। এখানে ধরলে উৎপত্তি হয়েছে, এখানে ধরলে উৎপত্তি হলো উৎস, এটাকে আমরা কি বলবো? যেখানে উৎপত্তি হয়েছে কি বলবো? উৎস। আর এটা কি বলতো? আর যেখানে সমুদ্রে গিয়ে এরকম আঁকে বাঁকে এখানে গিয়ে মিলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে মোহনা। মোহনা, গান নাই মোহনাতে যোছন, একটা গান আছে কিন্তু, ঠিক আছে, নদীর মোহনা। হ্যাঁ, তো উৎস আর মোহনা, উৎস আর মোহনা, ঠিক আছে। তো এই ইয়াংসি নদীটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী, মানে 6300 কিমি লম্বা এই নদীটা হচ্ছে। দৈর্ঘ্য কত? 6000। তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি রে বাবু? ইয়াংসি নদী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি, ঠিক আছে, ঠিক আছে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি নদী। আচ্ছা আচ্ছা, অববাহিকা বলতে কি বলতো? ধরলে এটা নদী আছে, ঠিক আছে, এখানে ধরলে ঘর বাড়ি এটা সেটা অঞ্চল, এই যে অঞ্চলটা, এই নদীটাকে কেন্দ্র করে যে এই অঞ্চলটা, এটাকে আমরা কি বলবো? ঠিক আছে। যেরকম আমরা কোন অববাহিকায় পড়ছি বলতো? গঙ্গা। গঙ্গা নদীর অববাহিকায় পড়ছি। আমাদের পাশে কি গঙ্গা নদী আছে না? হ্যাঁ, ওই নদী। তো গঙ্গা নদীর অববাহিকায় পড়ছি। বুঝতে পারছি আমার কথাটা? বোঝা গেল? তারপরে তো ইয়াংসি নদীটি কুয়েনলুন পর্বতের একটি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, এটা আমি পড়াইছিলাম না? কুয়েনলুন পর্বত থেকে কি হয়েছে? তো এর ধরনের এখানে একটা পর্বত আছে ইয়াংসি নদী, ঠিক আছে, এখানে উৎস, এর নাম কি? হিমবাহ, ঠিক আছে। হিমবাহ মানে কি বলতো? ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি বলতো? সিয়াচেন। ভেরি গুড, তো 6 এ পড়াইছিলাম। ও, তুই মনে রেখেছিস? হ্যাঁ, তো সিয়াচেন। এই যে এই হিমবাহটার নাম কি বলতো? কুয়েনলুন। কি রে? হ্যাঁ, কুয়েনলুন। হ্যাঁ, কুয়েনলুন পর্বতের একটা হিমবাহ, পর্বতের হিমবাহ, ঠিক আছে। তো তো ইয়াংসি নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? কুয়েনলুন পর্বতের হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আর পূর্ব দিকে বয়ে গিয়ে পূর্ব চীন সাগরে পড়েছে। এটা কি মহানায়? পূর্ব চীন সাগর। কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে আর পূর্ব চীন সাগরে গিয়ে
পতিত হয়েছে, মানে নিচে পড়েছে, ঠিক আছে। তোরা বইটা সবাই বন্ধ কর। হ্যাঁ, এখন দেখতে বলবো তখন। তো ভূপ্রকৃতি পার্থক্য, মৃত্তিকা, জলবায়ু পার্থক্যের জন্য ইয়াংসি নদী অববাহিকা 3টা ভাগে ভাগ হয়। কটা ভাগে ভাগ হয়ে যায়? ইয়াংসি নদীর অববাহিকাটা ধরে নেই, এখান থেকে এখানে একটা ভাগ, এখান থেকে একটা ভাগ, এখান থেকে একটা ভাগ। ইয়াংসি নদীর 3টা ভাগে আমরা ভাগ করবো। তাহলে এখান থেকে এখানে একটা ভাগ করব, এখান থেকে এখানে একটা ভাগ করব, এখান থেকে একটা ভাগ করবো। বুঝতে পারলি? তো ভালো করে বুঝবি কিন্তু। ইয়াংসি নদী উৎস অঞ্চলে 4টি উপনদী সংযোগ কাজের ফলে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে। তাহলে দেখ, এই যে এখান থেকে এখানে যে অববাহিকা, এর নাম কি? সেজুয়ান অববাহিকা, ঠিক আছে। সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে। এই অববাহিকা লাল রঙের বেলি পাথর দিয়ে তৈরি হয়ে গেছে, রেড বেসিন বলা হয়। এই যে এই অববাহিকা কিনা, এখানে কিনা পুরো এটা কিন্তু নদী, হ্যাঁ। এই নদীটা এই পাশে হচ্ছে অববাহিকা, মানে সব মানে এই অববাহিকার নাম কি? সেজুয়ান অববাহিকা। এখানে কি লাল রং, কি রে? লাল রঙের মাটি দিয়ে হয়েছে, ওই জন্য একে আমরা কি বলবো? রেড বেসিন বলবো। কি বলবো? রেড বেসিন। আর পরীক্ষায় থাকবে যে রেড বেসিন কোন অববাহিকায় দেখা যায়, কি বলবি? সেজুয়ান অববাহিকা। রেড বেসিন কোন নদী, কোন নদীতে রেড বেসিন দেখা যায়, কি হবে? ইয়াংসি নদী। কোশ্চেন হরেক রকম থাকতে পারে, বুঝতে পারলি? তো রেড বেসিনটা কোথায় থাকবে? তোর সেজুয়ান অববাহিকায় বা তোর ইয়াংসি নদী, ঠিক আছে, চীনের ইয়াংসি নদী, বুঝতে পারলি? আর রেড বেসিন নাম কেন হয়েছে? কারণ লাল রঙের জন্য, লাল মাটি পাওয়া যায় এখানে, লাল মাটির বেলে পাথর পাওয়া যায় এখানে। তাহলে বুঝতে পারছিস? বুঝা গেল? আচ্ছা, তো রেড বেসিন অববাহিকাটি, একে রেড বেসিন অববাহিকা বলা হয়, ঠিক আছে। উৎস থেকে ইচাং পর্যন্ত, ঠিক আছে। বাপরে নাম রে, এই জায়গাটার নাম কি রে? এটা হচ্ছে উৎস, বললাম না? এটা হচ্ছে কি উৎস, এটা হচ্ছে কি ইচাং, কি রে? উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত। এই যে সেজুয়ান অববাহিকা বা রেড বেসিন অববাহিকাটা উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত। এখানে জলবায়ু মনোরম, এই অববাহিকায় কৃষি সমৃদ্ধ, জনবহুল অঞ্চল। এই যে এখানে কৃষি কিছু হয়, এটা সেটা হয়, বা সেটা শেষ। এখান থেকে এটা তোকে জানতে হবে। আমরা সেজুয়ান অববাহিকা বা রেড বেসিন অববাহিকা জেনে নিলাম, ঠিক আছে। ক্লিয়ার? তারপরে দেখ, ইচাং থেকে হুনান পর্যন্ত। ইচাং থেকে এর নাম হচ্ছে কি? হুনান। কি রে? হুনান। হুনান। ইচাং থেকে, হ্যাঁ, কি ধানের গোলা বলা হয়। ইচাং থেকে হুনান পর্যন্ত এই ইয়াংসি অববাহিকাটি উর্বর। এখানে কিনা উর্বর, এটা কি উর্বর? উর্বর মানে কি? উর্বর সমতল ভূমি, মানে এখানে কিনা প্রচুর ভালো ভালো চাষ হয়, ধান গম প্রচুর চাষ হয়, প্রচুর। এখানে কোথায় প্রচুর চাষ হয়? কোথায়? এই ইচাং থেকে হুনান পর্যন্ত। একে কেউ টাচ করিস না, ঠিক আছে। কোথায় আছে না আছে দেখে না, হ্যাঁ, কি টাচ করবে না, দেখলে পুরো মার খাবি, ঠিক আছে। তো দেখ, ইচাং থেকে হুনান পর্যন্ত এর নাম হচ্ছে কি? এখানে কিন্তু উর্বর সমতল ভূমি, ঠিক আছে। এখানে প্রচুর ধান চাষ হয়। কি চাষ হয়? ধান। প্রচুর ধান চাষ হয়, ঠিক আছে। ওই জন্য একে বলা হয় কি? চীনের ধানের গলা। কি বলা হয় বাবু? ধানের গোলা বলা হয়। ইচাং থেকে হুনান পর্যন্ত একে বলা হয় কি? চীনের ধানের গোলা বলা হয়। ধান ছাড়া এখানে গম, কার্পাস, আখ, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। ইয়াংসি কিয়াং এর অববাহিকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদনের পর বলা হয় চীনের শস্য ভান্ডার বলা হয়। একে চীনের ধানের গোলাও বলা হয়, আবার হ্যাঁ, চীনের শস্য ভান্ডার বা চীনের শস্য ভান্ডার, চীনের শস্য ভান্ডার বা চীনের ধানের গলা বলে। ইয়াংসি অববাহিকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়। চীনের কেন বলা হয় জানিস তো? তোকে যদি বলে ইয়াংসি কিয়াং অববাহিকা, ইয়াংসি কিয়াং মানে এর হলে ইয়াংসি কিয়াং অববাহিকায় কেন চীনের শস্য ভান্ডার বলা হয়? কারণ এখানে প্রচুর পরিমাণে কি চাষ হয়? ধান চাষ হয়। ওই জন্য ইয়াংসি কিয়াং অববাহিকা আমরা কি বলবো? চীনের ধানের গোলা বলবো, ঠিক আছে। হলো ক্লিয়ার? আচ্ছা বলতো, এই মধ্যভাগের যে অববাহিকা কোথা থেকে কোথায় বলতো? ইচাং থেকে। ঠিক আছে, এবার দেখ, হুনান থেকে চীন সাগরের মোহনা। এবার হুনান থেকে ডাইরেক্ট চীন, পূর্ব চীন সাগরের যে মোহনা, এটাকে আমরা কি বলবো? যখন নদী উৎপন্ন হয় সেটাকে উৎস বলবো, যেখানে মিলে থাকে কি বলবো? মোহনা বলবো। উপনদী শাখা নদী পড়াইছি তোদের, তাহলে পরবর্তীতে যখন নদী পড়াবো তখন জমে যাবে, ঠিক আছে।
নদী আছে না, তাহলে জমে ক্ষীর, পুরো ক্ষীর হালুয়া করে খাওয়া যাবে তোরে, খা খা খা, ঠিক আছে। হ্যাঁ রোজা করি, তখন রোজা থাকবে না, যখন নদী পড়াবো কিনা তখন হালুয়া খাওয়াবো, ঠিক আছে, মানে নদীর হালুয়া, নদী কাকে বলে। তো দেখ, হুনান থেকে চীন সাগর পর্যন্ত ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চল, এখানে কি না অনেকগুলো বদ্বীপ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বাবু? এই যে এখান থেকে এরকম ফেটে গেছে, এখানে বদ্বীপ তৈরি হয়েছে, এখানে বদ্বীপ তৈরি হয়েছে। বদ্বীপ মানে কি? চারদিকে জল আর নিচে দ্বীপ বয়ের আকার ধারণ করেছে, ওই জন্য এটাকে আমরা কি বলবো? বদ্বীপ বলবো, ঠিক আছে। কি বলবো? তো তোকে যদি বলে বলতো বদ্বীপ কোথায় দেখা যায়, কোন কোন অববাহিকায়? ওই হুনান থেকে চীন সাগর যে অববাহিকাটা আছে, তো সেটা হচ্ছে কি বদ্বীপ, বদ্বীপ অঞ্চল দেখা যায়। ইউরোপ মহাদেশে হল্যান্ডের মতো এই অঞ্চলে বহু জলাভূমি, খাল, সমুদ্র থেকে উদ্ধার করা জমি, খাস বা পোল্ডার ভূমি দেখা যায় এশিয়ার। আচ্ছা এখানে কি এক এক নম্বর হচ্ছে কি পোল্ডার ভূমি দেখা যায়, কি রে? পোল্ডার ভূমি। আচ্ছা পোল্ডার ভূমি তো তোর পড়াইছে কি? পোল্ডার ভূমি পড়াবো, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোল্ডার ভূমি পড়াবো, পোল্ডার ভূমিতে গেলে বোঝা গেলে এখন কোনো টাইম লেগে যাবে, ঠিক আছে। তো এই অঞ্চলকে, এই অঞ্চলটাকে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়। এই যে এই অঞ্চলটাকে আমি বলছি কিনা, এই যে এই অঞ্চলটা, এটা এশিয়ার হল্যান্ড, এশিয়ার হল্যান্ড, হল ওই যে ফলে আকার না, হল্যান্ড, হল্যান্ড বা চীনের হল্যান্ড, এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়, ঠিক আছে। তো এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড কাকে বলা হয়? এই যে এই হুনান থেকে পূর্ব চীন সাগরের যে অববাহিকাটা, সেটাকে আমরা কি বলবো? এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড। আচ্ছা এখানে কি নিবিড় কৃষি পদ্ধতিতে প্রচুর ফসল ফলানো হয়? এই অঞ্চলে অবস্থিত, বলতো একটা জিনিস বল, চীনের রাজধানী কোথায় বলতো? টোকিও? ও হ্যাঁ, চীনের রাজধানী কোথায় বল? সাংহাই। নাম শুনেছিস? সাংহাই নাম শুনেছিস? চীন সাংহাই নাম শুনেছিস? তো এই সাংহাই কিনা চীনের বৃহত্তম একটা শহর, এই অঞ্চলেই অবস্থান করে। যে ধরুন এটা চীনের সাংহাই, দেখে সাংহাই, সাংহাই চীনের এই অঞ্চলেই বৃহত্তম শহর। এখানে কিনা প্রচুর পরিমাণে কি হয়, এত মানে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ধরলে এত কিছু আমরা মোবাইল ফোন, তোর ক্যামেরা, যত পুরো ইলেকট্রিক্স আছে বা বিভিন্ন ধরনের তৈরি করার জিনিস আছে, এ টু জেড, ঠিক আছে। দেখ চীনরাই তো বেশি বেশি করছে না, ধরে না যে কিছু অটোমোবাইল বল। হ্যাঁ হ্যাঁ, তো একটা জিনিস ভালো করে বুঝবি তোরা, দেখ এই যে এই সাংহাই শহরে, এই সাংহাই শহরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের শিল্প কেন্দ্র, শ্রেষ্ঠ ব্যান্ড এবং বৃহত্তম শহর, এটা হচ্ছে কি সাংহাই। কোথায় আছে? সাংহাই। ওই জন্য এখানে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? চীনের ম্যানচেস্টার বলবো। কি বলবো? চীনের কতটি নাম হলো? পোল্ডার ভূমি, এশিয়ার হল্যান্ড, চীনের হল্যান্ড, চীনের ম্যানচেস্টার বলবো। এটাকে আমরা কি বলবো? চীনের ম্যানচেস্টার বলবো। তো কোন হুনান থেকে হিচাং পর্যন্ত এই নদীর অববাহিকাকে আমরা কি বলবো? চীনের ম্যানচেস্টার বলবো, ঠিক আছে। বুঝতে পারলি? তো ইয়াংসি অববাহিকার অর্থ সমৃদ্ধ হওয়ার কারণ কি? এখানে এত ধরনের কারখানি বল, যত জিনিস তৈরি হয় কেন, ধরলে এটা তৈরি হবে তো কোথায়? ওই জায়গাটাই, বুঝতে পারলি? তো যতগুলো মানে ম্যানুফ্যাকচার আছে কিনা এখানেই তৈরি হচ্ছে চীনের সাংহাই শহরে। এখানে এই হওয়ার কারণ কি বলতে পারবি? কারণ হচ্ছে কি, এখানে কৃষির উন্নতি, এখানে অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি, বিস্তীর্ণ সমভূমি, তারপর খনিজ সম্পদের প্রাচুর্য। দেখ যে কোনো জিনিস যে তৈরি করবি কিনা একটা র মেটেরিয়াল লাগে। ধরে তুই একটা বড় লোহার আলমারি তৈরি করবি, তোর লোহা লাগবে নাকি? র মেটেরিয়ালটা ওখানে ভালো করে পাওয়া যায়, সুন্দর করে পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়? তোর এই চীনের সাংহাই শহরে, ঠিক আছে। একে বলা হয় খনিজ সম্পদের পাবি। তো উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ, সাংহাই এগুলো, তারপর শিল্পের উন্নতি, লৌহ ইস্পাত কারখানা, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে তোর এগুলো হওয়ার ফলে এখানে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে, ঠিক আছে। আচ্ছা সবাই একটু খাতা করে একটু বলুন, ঠিক আছে। তো আমরা তো এটা পড়লাম না ইয়াংসি নদীর অববাহিকা। এরপর হচ্ছে জাপানের টোকিও ইয়াকোমা শিল্পাঞ্চল কি আছে। আমরা জাপান পড়েছিলাম না? কোথায় অবস্থা? এশিয়া মহাদেশে জাপান অবস্থা। জাপান আচ্ছা বলতো কোথায় হিরো, কোথায় পারমাণবিক বোমা ফেলে পুরো ধ্বংস হয়েছিল বলতো? হ্যাঁ বল, বলে
হিরোশিমা ও নাগাসাকি অঞ্চলে জাপানের পারমাণবিক বোমা ফেলেছিল আর পুরো ধ্বংস হয়েছিল। কোনো কাজ আছে কি তোর? কাজ আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ঠিক আছে, তো জাপানের প্রধান 4টি দ্বীপের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে কি হুনসু। কি রে? জাপানের বড় বড় দ্বীপ আছে, তার মধ্যে যে বৃহত্তম দ্বীপটা তার নাম হচ্ছে কি হুনসু। তো জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি রে বাবু? হুনসু। ঠিক আছে, হুনসুর পূর্বাংশে 7টি অঞ্চল নিয়ে কান্টো সমভূমি গঠিত। হুনসু পূর্বাংশে যে হুনসু আছে ওর পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে। হ্যাঁ, এই 7টা অঞ্চল নিয়ে একটা সমভূমি গঠিত, যার নাম হচ্ছে কি বলতো? কান্টো সমভূমি। কি রে? কান্টো সমভূমি। ঠিক আছে, কি সমভূমি গঠিত? কান্টো সমভূমি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এই যে 7টা অঞ্চল, এগুলো এখানে কটা অঞ্চল আছে বলতো? 7টা। 1 2 করে 7টা অঞ্চল আছে। এই 7টা অঞ্চল কি কান্টো সমভূমি হয়েছে, যেগুলো হচ্ছে কি এই অঞ্চলগুলোর নাম হচ্ছে কি গানমা, তোচিগি, ইবারকি, সাইতামা, টোকিও, চিবা এবং কানাগাওয়া। নামগুলো দেখছিস? এই হচ্ছে 7টা অঞ্চল নিয়ে তোকে কোশ্চেন আসবে যে যে কোন 7টা অঞ্চল নিয়ে কান্টা সমভূমি গঠিত, মুখস্থ করে নিবি। ঠিক আছে, তো গোটা গোটা জাপানের 3 ভাগের 1 ভাগ লোক এখানেই বসবাস করে, মানে এখানে জনসংখ্যা বেশি, এখানে অনেক লোক বসবাস করে নাকি রে? এখানে অনেক লোক বসবাস, তাহলে এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ কোথায় বসবাস করে? 3/1, 3/1 মানে 3 ভাগের মধ্যে এখানে 1 ভাগ বসবাস করে জাপানে। ঠিক আছে, এই কান্টো সমভূমিতে। বুঝতে পারলি? কান্টো সমভূমিতে 3 ভাগের মধ্যে 1 ভাগ। টোকিও উপসাগরকে কেন্দ্র করে এই সমভূমি বিস্তার লাভ করেছে। এই যে এখানে এই যে সমভূমিটা বিস্তার লাভ করেছে, এখানে আছে কি উপসাগর। কি আছে? উপসাগর। এই উপসাগরের নাম হচ্ছে কি টোকিও। কি রে? টোকিও উপসাগর। ঠিক আছে, টোকিও উপসাগরকে কেন্দ্র করে এই অঞ্চলটা। এখানে কটা ভূমি আছে বলতো? 7টা। কটা? আর এখানে কতটি লোক বসবাস করছে জাপানের? 3 ভাগের মধ্যে 1 ভাগ। ঠিক আছে, আচ্ছা। টোকিও উপসাগরের ধারে গড়ে উঠেছে বেশ কিছু বড় শহর, যেমন টোকিও, ইয়াকোমা, কাওয়াসাকি, চিবা। এই শহরগুলির বৈশিষ্ট্য হলো সমুদ্রে, মানে দেখ এখানে ধরনের এই যে একটা সমুদ্র, তো এখানে একটা শহর গঠিত হলো, এখানে একটা শহর গঠিত হলো, এখানে মানে সমুদ্র। দেখবি যে বেশিরভাগ উন্নত উন্নত শহর কিনা সব কোথায় গড়ে উঠেছে? নদীর পাশে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, যেরকম দেখ, এই শুন রে, যেরকম দেখ এই গঙ্গা নদীর পাশে কলকাতা, মুম্বাই কার সাগরের পাশে আছে না? তারপরে হচ্ছে যতগুলো বড় বড় মাল্টি বড় বড় শহর আছে কিনা, তারা সবাই সমুদ্র অথবা নদীর পাশে বসবাস করে। যেরকম হ্যাঁ, যেরকম দেখ, তো এই যে কাওয়াসাকি, ইয়াকোমা, টোকিও, ধরলে কাওয়াসাকি, ইয়াকোমা, টোকিও। ঠিক আছে, আচ্ছা। এই এরা কি সমুদ্র ধারে অবস্থিত হয়। এর শহরগুলো প্রত্যেকটি কি আছে? বন্দর আছে। কি আছে? এই ধরে এটা একটা বন্দর, এখানে একটা বন্দর। বন্দর মানে কি বলতো রে? যেখানে বড় বড় জাহাজ আসবে এবং মালপত্র নামাবে, ফের বা মালপত্র নিয়ে যাবে, ফের অন্য দেশে চলে যাবে। বড় বড় জাহাজ গুলো, এই জাহাজ না হাওয়া জাহাজ না, জল জাহাজ। বড় বড় বিশাল বড় বড়, মানে এমন বড় বড় জাহাজ আছে কিনা, ওখানে খেলার ফুটবল মাঠ আছে, ওখানে তোর সুইমিং পুল আছে, ওখানে তোর গাছ আছে, পালা আছে, মানে পুরা ধরলে একখানা খেলাংপুর গ্রাম। ঠিক আছে, হ্যাঁ পুরা ধরলে একখান, শুন না আমার কথাটা, পুরা ধরে পুরা খেলাংপুর গ্রামটা একখান জাহাজের উপর যদি দেওয়া হয় তো সব কিছু করা যাবে না? হাট বাজার আছে, সব কিছু আছে একটা এসে। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি? তো এখানে কি আছে? বন্দর আছে। কি আছে রে বাবু?
আচ্ছা আচ্ছা, বন্দর থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কি বলতো, এদের এই বন্দরগুলোতে অন্য ধরনের এখানে একটা দেশ আছে, এখান থেকে এখানে আমদানি আর রপ্তানি করার জন্য, কি করার জন্য, আমদানি আমদানি রপ্তানি করলে লাভও হবে, ঠিক না? ঠিক তো? আচ্ছা, তো এই বন্দরগুলোর উপর নির্ভর করে কান্টো সমভূমি করে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা, যার নাম হচ্ছে কিহিন শিল্পাঞ্চল। এই যে এখানে কিনা এই যে কান্টো সমভূমিতে একটা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যার নাম হচ্ছে কি কিহিন বা টোকিও ইয়াকুমা শিল্পাঞ্চল। কিহিন কিহিন বা এই যে টোকিও ইয়াকুমা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা রে? আচ্ছা, এটা তো টোকিও, ওটা তো থাক, তো টোকিও কিন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, ঠিক আছে, বা টোকিও ইয়াকুমা শিল্পাঞ্চল। মানে দেখ, এখানে শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি, এখানে সমুদ্র আছে, বন্দর আছে, ওই জন্য কিন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, ঠিক আছে? এবার দেখ কিন শিল্পাঞ্চল, তো টোকিও ইয়াকুমা শিল্পাঞ্চলের প্রধান তিনটা বন্দর আছে, কোটা কোটা, তিনটা। তো আমরা টোকিওকে দেখি এবং ইয়াকুমাকে। এই টোকিও আছে, টোকিও হচ্ছে কি জাপানের রাজধানী, কি রে? জাপানের রাজধানী টোকিও একদিকে যেমন জাপানের বৃহত্তম শহর, বন্দর, বৃহত্তম শিল্প বাণিজ্য কেন্দ্র, তেমনি অন্যদিকে জাপানের শিক্ষা এবং সংস্কৃতিকে পাঠস্থান, মানে জাপানের প্রধান যে কেন্দ্রটা, যেখানে যেরকম আমাদের এখানে পশ্চিমবঙ্গ কোথায়, কলকাতায় সবকিছু হয় না, শিক্ষা বল, সংস্কৃতি বল, যত শিল্পাঞ্চল কলকাতা, ওরকম জাপানেরও কি হয়, টোকিওতে সবকিছু হয়, ঠিক আছে? জাপান কোথায় হয়? টোকিও। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, শিল্প সবকিছু কোথায়। তারপর হচ্ছে কি ইয়াকুমা, কি রে? হুনসু দ্বীপের, এই যে হুনসু বলেছিলাম না রে, এটা হচ্ছে হুনসু দ্বীপ না রে? হুনসু সব থেকে বৃহত্তম দ্বীপ। হুনসু দ্বীপের দক্ষিণ দিকে টোকিও থেকে প্রায় 30 কিমি দূরত্বে অবস্থান করেছে কি ইয়াকুমা। কোন দিকে? হুনসু দ্বীপের কত কিলোমিটার? টোকিও থেকে প্রায় 30 কিমি দূরে। কত কিলোমিটার দূরে? 30 কিমি। রয়েছে কি ইয়াকুমা, জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর। এই যে ইয়াকুমা, ইয়াকুমা হচ্ছে কি, এই যে ইয়াকুমা জাপানের কত বড় শহর? 2 নম্বর শহর। সব থেকে বড় শহর হচ্ছে কি বলতো? টোকিও। সব থেকে বড় শহর হচ্ছে টোকিও জাপানের। আর সেকেন্ড হচ্ছে কি ইয়াকুমা, কি রে? ইয়াকুমা। জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কি ইয়াকুমা। ইয়াকুমা জাপানের সর্ববৃহৎ বন্দর, হ্যাঁ। আর ইয়াকুমা জাপানের সর্ববৃহৎ, সব থেকে বড় বন্দর হচ্ছে কি ইয়াকুমা, ঠিক আছে? এখানে সব থেকে যে বড় বন্দরটা সেটা হচ্ছে কি ইয়াকুমা, বুঝতে পারলি? সব থেকে বড় বন্দর, বড় বন্দর। আর 2 নম্বর শহর, ঠিক আছে? 2 নম্বর কি শহর, বরাবর। হ্যাঁ, তো দেখ 2 নম্বর, প্রথম শহর হচ্ছে কি তোর টোকিও, আর 2 নম্বর শহর হচ্ছে কি রে বলতো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইয়াকুমা এই দেশের বৃহত্তম বহি বাণিজ্য হিসাবে, মানে সব থেকে এখানে বৃহত্তম, বাইরে থেকে যে বড় বন্দর কিনা, যেহেতু বড় বন্দর, এখানে সব থেকে জিনিস বাইরে যায় ফের আসে, মানে বহির বাণিজ্য করে। কোন বন্দর? ইয়াকুমা বন্দর, ঠিক আছে? কি করে? ইয়াকুমা বন্দর, ঠিক আছে। আচ্ছা, এই যে তোদের পরীক্ষায় আসবে টোকিও ইয়াকুমা যে বন্দরটা আছে কিনা, টোকিও ইয়াকুমা শিল্পাঞ্চলের উন্নতির কারণ কি, কেন উন্নতি হয়েছে, কি আছে এখানে যে উন্নতি এত হয়েছে? তো দেখ, এখানে যে কিছু শিল্প আছে, যেরকম যে কার্পাস বস্ত্র শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়া শিল্প, যেরকম তারপর হচ্ছে কি জৈব প্রযুক্তি, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, বিমানবন্দর, তারপর বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স, এত কিছু কিনা কোথায় হচ্ছে? এখানে হচ্ছে টোকিও, জাপানের টোকিও ইয়াকুমা অঞ্চলগুলোতে, শিল্পাঞ্চলগুলোতে এত কিছু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, টোকিওর সমস্যা কি বলতো? এখানে কি অত্যন্ত প্রচুর, বললাম না আমি যে 3 ভাগের মধ্যে 1 ভাগ থাকছে এখানে। অত্যন্ত জনবহুলতা, জমির অভাব, সীমাবদ্ধ পরিবহন, পরিবেশ দূষণ, এগুলো হচ্ছে কি টোকিওর সমস্যা। আচ্ছা, ইয়াকুমা শহরের বিশেষ বৈশিষ্ট্য কি বলতো? এখানে ইয়াকুমা যে শিল্পাঞ্চলটা আছে, সব থেকে বড় শিল্পাঞ্চল না? এর যে হ্যাঁ হ্যাঁ, সমাধান করে নিবো আমরা, ঠিক আছে? তারা বলছে, তো ইয়াকুমা শিল্পাঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এই গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে বিশেষ নতুন দিশা দেখাইছে। মানে এদের যে নগরটা কিনা, ওই চীনের যে টেকনোলজিটা, বা গোটা বিশ্বকে দেখাচ্ছে আমরা কত আগে। যে কোনো ফোন কিনতে যাবি চায়না, যে কোনো ইলেকট্রনিক্স কিনতে যাবি চায়না। তো এত কিছু কোথায় হচ্ছে? ইয়াকুমাতে। কি হচ্ছে? ইয়াকুমা। তো পৃথিবীকে নতুন একটা দিশা দেখা হচ্ছে, ঠিক না? তারপর হচ্ছে কি, ও চায়না, সরি, জাপান, জাপান।
জাপানি 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 জাপানিজ মাল, ঠিক আছে। তা জাপানের সরকারকৃত আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে কে? এই ইয়াহাকোমা, ঠিক আছে। কে পেয়েছে? শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে কি? এই মানে এর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। আমি দেখাই দিব আপনি, ঠিক আছে। চারটা পাঁচটা করে মুখস্থ করলে হবে। এবার দেখ, আমরা তেল কোথা থেকে নিয়ে আসি রে? পেট্রোল পাম্প থেকে, ঠিক আছে। পেট্রোল পাম্প, আচ্ছা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আসা হয়। পেট্রোল পাম্প কোথা থেকে তেল নিয়ে আসে? মাটির নিচ থেকে ওরা পেট্রোল পাম্প। হ্যাঁ, যেরকম আছে আসামে আছে, মুম্বাই আছে, একটাই তেল আছে, ওখানে সংশোধন করে তেল ভরে নিয়ে আসা হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই যে তেলটা কিনা, তেলটা তোর মেন যে হচ্ছে কোথায় বলতো? দক্ষিণ পশ্চিম এশিয়ায় তেল সাধারণ হচ্ছে, মানে এখানে প্রচুর পরিমাণে তেল পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? তো গোটা পৃথিবীর মধ্যে এই দক্ষিণ পশ্চিম এশিয়ায় 60%, কত শতাংশ রে? তোর এখানে আছে এই শতাংশ, এই অঞ্চলে উত্তোলিত হয়। কোথায়? তোরা মার খাবি কিন্তু বলছে রানীকামাতে, রানীকামাতে পেট্রোল পাম্প, ওখানে তেল সব ফালতু কথা। হ্যাঁ দেখ রে, দেখ এই দেখ, তো এই তেলের গোটা বিশ্বের মধ্যে এই দক্ষিণ পশ্চিম এশিয়া, রে দক্ষিণ পশ্চিম এশিয়া, ঠিক আছে, এই দক্ষিণ পশ্চিম এশিয়ায় 60% তেল উৎপন্ন হয় গোটা পৃথিবীর মধ্যে। কত পার্সেন্ট? তার মধ্যে কয়েকটা এলাকার নাম হচ্ছে কি সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, এগুলো হচ্ছে কি দেশ। এই দেশগুলো থেকে কি তেল উৎপাদন করা হয়? কি উৎপন্ন করা হয়? সৌদি 60, ঠিক আছে। তো 60% এই দক্ষিণ পশ্চিম, তোকে যদি বলে যে কয়েকটা তেল উৎপাদন করে দেশের নাম বলতো, কি বলবি? দক্ষিণ ওটা লিখে নে, বই আছে তো। কত? ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, এগুলো কি তেল উৎপাদন করে, ঠিক আছে। তো উষ্ণমেরু প্রধান হচ্ছে কি সৌদি আরব, প্রধান হচ্ছে কি রে? সবাই আছে না? হ্যাঁ সৌদি আরব, এখানে কিনা এই সৌদি আরবে 26% তেল সঞ্চিত আছে। কত শতাংশ আছে? গোটা দেখ, গোটা পৃথিবীর মধ্যে 60% কোথায় আছে? দক্ষিণ পশ্চিম এশিয়ায়, ঠিক আছে। আর তার মধ্যে সৌদি আরবে কোথায়? 26% আছে তোর সৌদি আরবে, ঠিক আছে। আচ্ছা, দক্ষিণ পশ্চিমে এসে জনবসতি কম, যেহেতু দেখ এখানে দক্ষিণ পশ্চিমে আছে কিনা বালি আর বালি আছে, ওখানে কি হয়? খিজুর হয়, ঠিক আছে। কি হয়? এখানে খেজুর হয়। হ্যাঁ, ওখানে কিন্তু রেত আর রেত, প্রচন্ড গরম, ঠিক আছে। এখানে ওখানে ওখানকার ওখানকার যা যা বলে কি বলা হতো বলতো? বেদুইন, ঠিক না? বেদুইন। আর ওরা, ওদের প্রধান খাদ্য কি ছিল? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এখানে উৎপাদন বেশি, এখানে এখানে চাষ, এখানে ধান চাষ হয়। এরা খালি কি বলতো? তেল বেচে বেচে খালি বড় লোক। সৌদি আরবের লোকগুলা তেল বেচে বেচে খালি বড় লোক। হ্যাঁ, ওখানে ও তেল তেল বেচে বেচে, ওখানে কিছু হয় কোনো? ওখানে তো বালি আর বালি আছে, খালি বালি ক্যাকটাস, ওখানে কিছু নাই। শুধু এরা তেল বেচে বেচে খালি বড় লোক হয়ে গেছে ওরা, ঠিক আছে। আমাদের এখানে ভারতের তেল হয় না ওই জন্য, ঠিক আছে। তো 26% সৌদি আরবে উৎপাদনটা বেশিরভাগ রপ্তানি করে, যত উৎপাদন করা হয় বেশিরভাগ কি হয়? রপ্তানি করা হয়, মানে বাইরে কি করা হয়। যেরকম দেখ, আধুনিক যে আমাদের পৃথিবীতে আধুনিক মানে মডার্ন টেকনোলজিতে যেরকম দেখ গাড়ি চালাবি, বিদ্যুৎ, কারখানা, যত কিছু আছে কিনা সবগুলোতে কি লাগবে? তেল লাগবে। আর তেল যেহেতু লাগবে, তেলটা কে দিবে? সৌদি আরব। ওরা নিজের মতো দাম ঠিক করে একদম করে বিক্রি করবে, আর দামটা বেশি করে দিবে। ওই 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 টাকায় কি হবে? বড় লোক হবে। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, তো শুনলে তোরা ওদের ওদের যে তেলের যে দামটা কিনা ঠিক করে কিনা একটা সংস্থা আছে, যার নাম হচ্ছে কি অপেক। কি রে? দেখ, এটা কিন্তু মুখস্থ করবি।
PEC এর ফুল ফর্ম কি বলতো? অর্গানাইজেশন মুখস্থ করবি। ও অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, তো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা হচ্ছে কি ওপেক এর ফুল ফর্ম। ঠিক আছে, ওপেক মানে কি বিশ্বের বাজারে তেলের দাম কি হবে, ক টাকা লিটার হবে না হবে, কোন পরিমাণ তেল কি হবে, তেলের সবটাই ঠিক করে কে বলতো? ওপেক ঠিক করে। কে ঠিক করে? বিশ্বের বাজারে তেলের দাম কে ঠিক করবে? ওপেক ঠিক করবে। পৃথিবীর প্রধান তেল উৎপাদক দেশের সদস্যরা ওপেকের মানে এখানে কে কারা কারা থাকে বলতো? যে ওপেকে কে কে থাকে বলতো? আমি যে বললাম ইরাক, ইরান, সৌদি আরব এরা থাকে। ঠিক আছে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম। তো দেখ একটা কথা ভালো করে শুন, তোদের এখান থেকে কি কোশ্চেন আছে বলতো? তোকে বলবে যে ওমান বা কাতার বা ইরাক, ইরাকের একটা তৈল খনির নাম বলো। কি বলবি? ইরাকের হচ্ছে কি কিরকুক আর মাসুল মুখস্থ করতে হবে। যেরকম সৌদি আরবের কয়েকটা তৈল খনি, সৌদি আরবে তো তেল উৎপাদন হচ্ছে কিন্তু খনি আছে এখানে, যেরকম কি ঘাওয়ার, আবাকিক, আয়েন্ডার, সাফানিয়া, মোনিয়া, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এখানে যে সমস্ত তৈল উৎপাদনকারী দেশগুলিতে অর্থনৈতিক উপাদান নির্ভর খনিজ তেলের মতো মূল্যবান জিনিস উৎপাদন করে যেসব দেশের মানুষ বিলাসবহুল জীবনযাপন করে। ঠিক আছে, এইসব দেশের মানুষ। আর দক্ষিণ পূর্ব এশিয়া সেগুলো দেশগুলো ভীষণ শুষ্ক আর উষ্ণ, এখানে কি প্রচন্ড গরম। হ্যাঁ, এক সময় খুব কম লোক বসবাস করতো। খনিজ তেলের বিরাট ভান্ডার আবিষ্কার হওয়ার ফলে এখানে বড় বড় তৈল খনি কেন্দ্র শহর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা সৌদি আরবে একটা বন্দর আছে যার নাম হচ্ছে কি যে কেন্দ্র আছে কি ঘাওয়ার। কি রে? ঘাওয়ার মুখস্থ করবি কিন্তু। সৌদি আরবে যে বন্দর কেন্দ্রটা আছে যার নাম হচ্ছে কি ঘাওয়ার। ঘাওয়ার, ঠিক আছে, মুখস্থ করবি। এটা হচ্ছে কি বিশ্বের বৃহত্তম তৈল খনির কেন্দ্র। ঠিক আছে, উত্তোলন কেন্দ্র, মানে এখানে সব থেকে বেশি তেল উৎপাদন হয়। ঠিক আছে, সব থেকে বেশি এই সৌদি আরবের ঘাওয়ার, এটা ঘাওয়ার। ঠিক আছে, কি সব থেকে বেশি তেল উৎপাদন করা হয়। ঠিক আছে, আর একটা আছে সাফানিয়া। কি রে? সাফা, এটা হচ্ছে কি সমুদ্রেও কিন্তু তেল উৎপাদন করা হয়। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম সমুদ্রের নিচ থেকে তেল উৎপাদন করে কি হয় কোথায়? সাফানিয়াতে। কোথায় রে? বিশ্বের বৃহত্তম এই যে সাফানিয়াতে তেল উৎপাদন করা হয়। ঠিক আছে।